গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের মতো ওভার পপুলেশনও ভবিষ্যতে আমাদেরকে বিভিন্ন কঠিন সমস্যার মুখে ফেলতে পারে। পৃথিবীর 770 কোটি জনসংখ্যার একটা অংশ আমি নিজেও, তাই এই ক্রমাগত বেড়ে চলা জনসংখ্যা সম্পর্কে আমার চারপাশের মানুষকে সচেতন করার একটা দায় আমার ওপরেও বর্তায়। এই কারণেই এই সমস্ত বিষয় আশয় নিয়ে আলোচনা করার জন্য 11 জুলাই এই দিনটিকে ইউএনও বা জাতিপুঞ্জ ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসাবে ঘোষণা করেছে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের কো-হোস্ট প্রতিম। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা তোমাদেরকে জানাবো কত দ্রুত পৃথিবীর জনসংখ্যা বেড়ে চলেছে, কোন কোন দেশ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে, কিংবা আমরা কিভাবে এই ওভার পপুলেশনের সমস্যার সমাধান করতে পারি। তো আসো বন্ধুরা, শুরু করা যাক। সালে গভর্নিং কাউন্সিল অফ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের নেতৃত্বে সর্বপ্রথম এই ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করার পরিকল্পনা করা হয়। এর ঠিক পরের বছর অর্থাৎ 1990 সালে আমেরিকার নেতৃত্বে 90টা দেশে এই দিনটি পালন করা হয়ে থাকে। অর্থাৎ এই বছর অর্থাৎ 2020 সাল হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডের 30তম অ্যানিভার্সারি। এই দিনটা পালন করার উদ্দেশ্যই হলো বিশ্বের এই ক্রমাগত বেড়ে চলা জনসংখ্যা সম্পর্কে মানুষকে সচেতন করা, তাছাড়াও ফ্যামিলি প্ল্যানিং, লিঙ্গ বৈষম্য, মানসিক স্বাস্থ্য, মানবাধিকার, দারিদ্র্য প্রভৃতি সম্পর্কে মানুষকে জানানো। এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে জনবহুল 10টা দেশ হচ্ছে চায়না, ইন্ডিয়া, আমেরিকা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া, বাংলাদেশ, রাশিয়া, মেক্সিকো। এই তালিকায় সপ্তম দেশ নাইজেরিয়ার 2000 থেকে 2020 সালের গ্রোথ অফ পপুলেশন ঘটেছে 66.3%। পাকিস্তানের ক্ষেত্রে সংখ্যাটা 44.9% এবং ভারতের ক্ষেত্রে 37.1%। যদি স্ট্যাটিস্টিক্যালি বিচার করা যায় তাহলে পৃথিবীর জনসংখ্যা প্রতি বছর 1.1% অর্থাৎ 8,30,00,000 করে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে আজ থেকে 10 বছর পরে অর্থাৎ 2030 সালে পৃথিবীর জনসংখ্যা হবে 860 কোটি এবং তারও 20 বছর পরে অর্থাৎ 2050 সালে পৃথিবীর জনসংখ্যা বেড়ে দাঁড়াবে 980 কোটিতে। 2020 থেকে 2050 সালে পৃথিবীর যে জনসংখ্যা বৃদ্ধি ঘটবে তা ঘটবে মূলত 9টা দেশে: ইন্ডিয়া, নাইজেরিয়া, কঙ্গো, পাকিস্তান, ইথিওপিয়া, আমেরিকা, উগান্ডা, তানজানিয়া আর ইন্দোনেশিয়া। যেহেতু এই 9টা দেশের মধ্যে 5টা দেশই আফ্রিকা মহাদেশে অবস্থিত, তাই 2050 সালে গিয়ে পৃথিবীর জনসংখ্যার 26% থেকে বেড়ে 60% আফ্রিকা মহাদেশে অবস্থান করবে। অর্থাৎ বিশ্বের জনসংখ্যার অর্ধেকের বেশি অংশ থাকবে হচ্ছে আফ্রিকা মহাদেশে। আরও একটা লক্ষ্য করার বিষয়, নাইজেরিয়ার গ্রোথ অফ পপুলেশন যেহেতু সবচেয়ে বেশি 66.3%, তাই 2050 সালে গিয়ে হয়তো নাইজেরিয়া পৃথিবীর 3য় বৃহত্তম দেশে পরিণত হবে। জনসংখ্যা যদি এভাবেই ক্রমাগত বাড়তে থাকে তাহলে আমাদের জনসংখ্যা যখন 1000 কোটিতে পৌঁছাবে তখন সমস্ত বন, সমস্ত উপত্যকা, সবটুকু জমি কৃষিক্ষেত্রে পরিণত হবে শুধুমাত্র আমাদের খাদ্যের যোগান দেওয়ার জন্য। পিটার ওয়ার্ড নামে একজন খ্যাতনামা প্যালেন্টোলজিস্ট তার বই দ্য এন্ড অফ দ্য এভলিউশনে বলছেন, আওয়ার প্ল্যানেট ক্যান নট উইথস্ট্যান্ড সাচ নাম্বারস। 2020 থেকে 2050 সালের মধ্যে পৃথিবীর যে জনসংখ্যা বৃদ্ধিটা ঘটবে তা ঘটবে মূলত আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে। এই কারণে বেথ আমাটো, চিফ হিউম্যান রিসোর্স অফিসার, তার একটা আর্টিকেলে লিখছেন যে আফ্রিকা মহাদেশের মানুষগুলোকে ছোট পরিবার হওয়ার সুবিধাগুলি সম্পর্কে শিক্ষিত করে তুলতে হবে। আফ্রিকা মহাদেশ যদি নিজের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে সে দরিদ্র থেকে দরিদ্র হয়ে যাবে এবং নিজের খেয়াল রাখতেও আর সক্ষম থাকবে না। উডাল এর একটা সমাধান সূত্র খুঁজে বার করেছেন। তিনি বলছেন যে মহিলাদেরকে সুযোগ দিতে হবে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। তারা সন্তান প্রসব করতে চান কিনা, কটা সন্তান নিতে চান, কিংবা দুটো সন্তানের মধ্যে ব্যবধান কত হবে।
এছাড়াও মহিলাদেরকে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, তেমনই জানতে হবে পৃথিবীর ভবিষ্যতের পরিস্থিতি কেমন হতে চলেছে এবং তার সন্তানরা ভবিষ্যতে পৃথিবীর ওপর কতটা প্রভাব ফেলবে। এ সম্পর্কে তানজানিয়ার প্রেসিডেন্ট ম্যাগুফুলির কথা বলতে হয়। তিনি প্রায় জনসমক্ষে এটা প্রচার করেন যে বিদেশিরা সিনিয়েস্টার মোটিভ বা অসাধু উদ্দেশ্য নিয়ে তার দেশের মানুষকে গর্ভনিধন সম্পর্কে সচেতন করতে এসছে, তাই তিনি তার জনগণকে তাদের কথা শুনতে মানা করেন। এমনকি তিনি এটাও বলেন যে মহিলাদের প্রধান কর্তব্যই হচ্ছে অনেক সংখ্যক শিশুর জন্ম দেওয়া। যে সমস্ত মহিলারা কম সংখ্যক শিশুর জন্ম দিয়ে থাকে তাদেরকে তিনি কোট লেজি বলে অভিহিত করেন। এতক্ষণ আমরা ওভার পপুলেশনের সমস্যা নিয়ে আলোচনা করলাম, এবার সমাধানের পালা। কিন্তু আমরা শুধুমাত্র তত্ত্ব কথাই আওড়াই না, আমাদের ধরনটা হচ্ছে বাস্তব জগতে একটু ইমপ্লিমেন্টেশন খুঁজে বার করা। এই কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিভিন্ন দেশে সাফল্য এবং তাদের চেষ্টা সম্পর্কে আমরা আলোচনা করব। জনসংখ্যার অতিবৃদ্ধি নিয়ন্ত্রণে থাইল্যান্ড একটা গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বিগত কয়েক বছরে থাইল্যান্ডের মহিলাদের মধ্যে কন্ট্রাসেপশনের চল বৃদ্ধি পেয়েছে। এর কারণেই বিগত 15 বছরের মধ্যে থাইল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধির হার 3.2% থেকে কমে 1.6%, অর্থাৎ অর্ধেক হয়েছে। এই সাফল্যের পিছনে বিভিন্ন কারণ রয়েছে। এক, থাই সরকার এক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন 1971 খ্রিস্টাব্দে অ্যাডাপশনকে ন্যাশনাল পপুলেশন পলিসির অন্তর্ভুক্ত করা হয়। দুই, থাইল্যান্ডের জনগণের প্রায় 95% হচ্ছে বুদ্ধ ধর্মাবলম্বী, আর বুদ্ধ ধর্মে এই পরিবার পরিকল্পনার বিষয়টিকে যথেষ্ট সমর্থন করা হয়। বুদ্ধ মঙ্করা প্রচার করেন মেনি চিলড্রেন্স মেক্স ইউ পুয়ার। তিন, থাইল্যান্ডের দম্পতিদের মধ্যে সম্পর্ক অনেক বেশি উন্নত। তারা সন্তান, ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপশন প্রভৃতি বিষয় আশয় নিয়ে যখনই সিদ্ধান্ত নেন তখনই স্বামী স্ত্রী সেখানে যৌথভাবে অংশগ্রহণ করেন এবং সমানভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। দক্ষিণ কোরিয়াও জনসংখ্যা নিয়ন্ত্রণে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দক্ষিণ কোরিয়ার ফার্টিলিটি রেট পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। এখানে বলে রাখা দরকার, প্রত্যেক মহিলা যতজন করে সন্তানের জন্ম দেন সেই সংখ্যাকে বা অনুপাতকে বা হারকেই বলা হয়ে থাকে ফার্টিলিটি রেট। ভাবলে অবাক লাগে, দক্ষিণ কোরিয়ার ফার্টিলিটি রেট বর্তমানে 1.1, কিন্তু 70 বছর আগে অর্থাৎ 1950 সালেও সেটা ছিল 5.6। বলে রাখা দরকার যে পৃথিবীর গড় ফার্টিলিটি রেট এখানে 2.5। ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস মনে করেন যে 1924 সালে গিয়ে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা সর্বোচ্চ হবে এবং তারপর সেটা কমতে শুরু করবে। 2100 সালে গিয়ে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা হবে 29 মিলিয়ন, যা 1966 সালে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যার সমান। দক্ষিণ কোরিয়ার এই সাফল্যের পিছনে রয়েছে মূলত 3টি কারণ। কি কি? এক, গভর্নমেন্ট পলিসি। 1950 সালে দক্ষিণ কোরিয়ায় একটা বেবি বুম বা জনবিস্ফোরণ ঘটে। এর ফলে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়। সরকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ফ্যামিলি প্ল্যানিং, আধুনিক কন্ট্রাসেপশন মেথড, কন্ডোম ইউজ প্রভৃতি সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করে। ফলে জনসংখ্যার হার ধীরে ধীরে হ্রাস পায়। দুই, ফিমেল লেবার ফোর্স। আমরা জানি যে দক্ষিণ কোরিয়া একটা প্রথম বিশ্বের রাষ্ট্র, ফলে সেখানকার অর্থনীতি অনেক উন্নত। ফলে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মেয়েরা কর্মক্ষেত্রে এগিয়ে আসতে থাকে, ফলে তাদের বিবাহের প্রতি ঝোঁক কমে, ফলে স্বাভাবিকভাবেই ফার্টিলিটি রেট বা জন্মহার ধীরে ধীরে হ্রাস পায়। তিন, শ্যাম্পু জেনারেশন। বর্তমানে দেখা যাচ্ছে যে দক্ষিণ কোরিয়ায় এই শ্যাম্পু জেনারেশনের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে, এবং এই শ্যাম্পু শব্দটির অর্থ হচ্ছে বিবাহ অর্থাৎ ম্যারেজ, চিলড্রেন অর্থাৎ শিশু, এবং রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ককে যতটা সম্ভব এড়িয়ে চলা। জনসংখ্যার অতিবৃদ্ধি নিয়ন্ত্রণে ইরানও যথেষ্ট সাফল্য পেয়েছে। 1980-র দশকে ইরানের ফার্টিলিটি রেট ছিল 6 চিলড্রেন্স পার ওম্যান, সেখানে বর্তমানে ইরানের ফার্টিলিটি রেট হচ্ছে 2 চিলড্রেন্স পার ওম্যান। সাফল্যের পিছনে যে সমস্ত কারণগুলো উঠে আসে তার মধ্যে হচ্ছে, আমরা দেখেছি যে অধিকাংশ থার্ড ওয়ার্ল্ড মুসলিম কান্ট্রিগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি হয়ে থাকে, কিন্তু ইরান এখানে ব্যতিক্রমী হয়ে উঠেছে। এখানে ইসলামিক ধর্মগুরুরা ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে ব্যাপক প্রচার করে। দ্বিতীয়ত, শাহ মোহাম্মদ রেজা পাল্লবী
1967 খ্রিস্টাব্দে এখানে ফ্যামিলি প্ল্যানিংকে হিউম্যান রাইটস বা মানবাধিকারের অন্তর্ভুক্ত করে। এর মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা, মহিলাদেরকে কর্মে উৎসাহ যোগানো যাতে করে তারা কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে থাকে এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি। তৃতীয়ত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে 1990 খ্রিস্টাব্দে ইরানের হাই জুডিশিয়াল কাউন্সিল ভ্যাসিকটামিসকে ইসলামিক শাস্ত্র দ্বারা অনুমোদিত করে। এছাড়াও 1993 খ্রিস্টাব্দে ইরানে ন্যাশনাল পপুলেশন বিল পাশ করা হয়। এরপর থেকেই স্কুলগুলোতে জনসংখ্যা সম্পর্কে সচেতন করার কাজ শুরু হয়। জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলিতে প্রচার করা হয় ফিউয়ার চিলড্রেন্স বেটার লাইফ। এতগুলো দেশের সাফল্যের পাশাপাশি কিছু অসফল হওয়ার নজিরও তুলে ধরা যেতে পারে। 1970-এর দশকের শেষের দিকে কিংবা 1980-র দশকের গোড়ায় চীনে ওয়ান চাইল্ড পলিসি চালু করা হয়। এতে বলা হয় যে সরকার কেবলমাত্র দম্পতিদের প্রথম সন্তানকেই অনুমোদন দেবে, কিন্তু এই পলিসি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। এর ফলে চীনের লিঙ্গ অনুপাত বা নারী পুরুষ অনুপাত সম্পূর্ণভাবে ভেঙে যায়। শহরের দিকে বা বিশেষ করে গ্রামের দিকে দেখা যায় যে অধিকাংশ পরিবার ছেলে সন্তান গ্রহণ করতে থাকে। তাছাড়া অনেকে নিজেদের সন্তান সংখ্যা সঠিকভাবে প্রকাশ করে না, যার ফলে দ্বিতীয় সন্তান বা অন্যান্য সন্তানদের ক্ষেত্রে কর্মজগৎ কিংবা শিক্ষার জগতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও মেডিকেল সায়েন্সের উন্নতির ফলে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, ফলে মৃত্যুহার হ্রাস পায়। এই কারণে ওয়ান চাইল্ড পলিসি সম্পূর্ণভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়। অতঃপর চীন সরকার 2015 সালে ঘোষণা করে যে 2016 সাল থেকে এই ওয়ান চাইল্ড পলিসি পুরো ভাগে দেশ থেকে বন্ধ করা হবে। এ তো গেল বিভিন্ন দেশের কথা, কিন্তু আমরা নিজেরা কিভাবে ওভার পপুলেশন কন্ট্রোলে ব্যবস্থা নিতে পারি সেগুলো নিয়েও একটু দেখানো যাক। আমরা অ্যাডাপশনকে সর্বসম্মতভাবে স্বীকৃতি দিয়ে আরো বেশি করে সন্তানদেরকে অ্যাডাপ্ট করতে পারি। 2, আমরা আমাদের সন্তানদেরকে সেক্স, ফ্যামিলি প্ল্যানিং, আধুনিক কন্ট্রাসেপশন মেথড ইত্যাদি সম্পর্কে কোনো রকমের হেজিটেশন ছাড়াই ছোটবেলা থেকে জানাতে পারি, শেখাতে পারি। 3, আমরা এমন কোনো রাজনৈতিক নেতাদেরকে ভোট দিতে পারি যারা এই সমস্ত বিষয়ে ওয়াকিবহাল এবং ক্ষমতায় আসার পরে তারা এই সমস্ত বিষয়ে পদক্ষেপও গ্রহণ করতে পারে। আমরা যে সংকটকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাকে কোনোভাবেই অস্বীকার করে যাওয়া যায় না। এই কোভিড-19-এর সঙ্গে ওভার পপুলেশনের একটা গভীর সম্পর্ক আছে। পৃথিবীর যে সমস্ত এলাকায় জনসংখ্যা এবং জনঘনত্ব উভয়ই বেশি, সেই সমস্ত এলাকাতেই কোভিড-19 মারাত্মক হয়ে উঠেছে। উদাহরণ হিসেবে বলা যায় যে চীনের উহান প্রদেশে সর্বপ্রথম এই মহামারীর প্রাদুর্ভাব ঘটে, যেটা একটা মেগা সিটি। এই উহান প্রদেশের জনসংখ্যা 1,10,00,000। তাছাড়াও দিল্লি কিংবা মহারাষ্ট্রের কথা বলা যেতে পারে। এই রাজ্যগুলোও জনঘনত্বের বিচারে অনেকটাই শীর্ষে রয়েছে। কোভিড-19-এর সঙ্গে এই ওভার পপুলেশনের আরও একটা যোগসূত্র খুঁজে পাওয়া যায়। রিপ্রোডাক্টিভ হেলথ বা ফ্যামিলি প্ল্যানিং, এই দুটি বিষয় নিয়ে মানুষ বর্তমানে ভাবনা চিন্তা করছে এবং ভবিষ্যতে আরও করবে, এবং এই কোভিড-19 পরিস্থিতি এই সম্পর্কে মানুষকে ভাবতে আরও বাধ্য করবে। কোভিড-19 পরিস্থিতি কাটানোর পরে আমরা কিন্তু কেউই বলতে পারবো না ওটা কেবলমাত্র অমুক অঞ্চল বা অমুক দেশের সমস্যা ছিল, অর্থাৎ কারুর একার সমস্যা ছিল। ঠিক একইভাবে ওভার পপুলেশনও কারুর একার সমস্যা নয়, গোটা বিশ্বের সমস্যা। আর এই বিন্দুতে এসেই ওভার পপুলেশন আর কোভিড-19 এক জায়গায় মিশে যায়। ওভার পপুলেশন যে কত বড় সমস্যা তা হয়তো আজকে মানুষ বুঝবে না বা মানতে চাইবে না, কিন্তু অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন গোটা বিশ্ব এই সমস্যার সমাধানে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। সকলেই কম বেশি কোভিড-19 এবং তার ফলে হয়ে চলা এই দীর্ঘমেয়াদী লকডাউনের অসুবিধা ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করছি, কিন্তু আমি বলবো যে কোভিড-19 আমাদের সামনে একটা দারুণ সুযোগ খুলে দিয়েছে। আমাদের মেডিকেল সায়েন্সকে উন্নত করার সুযোগ, আমাদের সমাজের ফাটলগুলোকে পূরণ করে নিজেদেরকে সুস্থ, সবল এবং উন্নত করার সুযোগ। আমার মতে এই কোভিড-19-এর চ্যালেঞ্জটাকে স্বীকার করে আমাদেরকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। একবার মুখ ঘুরিয়ে দেখুনই না কোভিড-19 আমাদের জন্য কি কি ফেলে গেল, কি কি শিখিয়ে গেল আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমরা যদি এই ভিডিওটা থেকে নতুন কোনো তথ্য বা ইনফরমেশন জানতে পারো, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো, যাতে করে তারাও এই ইনফরমেশন সম্পর্কে জানতে পারে। ভবিষ্যতে যদি তোমরা আরো এই জাতীয় বা এই রকম টপিকের উপরে ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।